আগের দিন বলেছিলাম যে হচ্ছে আমরা কার্যক্ষমতা শক্তির কার্য কাকে বলে, ঠিক আছে, শক্তি কাকে বলে, ক্ষমতা কাকে বলে শিখেছিলাম, কার্য তার একক শিখেছিলাম, তার মাত্রা শিখেছিলাম, কি করে করতে হয়, ঠিক আছে। শক্তির রাশি বা শক্তির যে দুটো রূপ আছে, একটা হচ্ছে কি গতিশক্তি আর একটা স্থিতিশক্তি, সেগুলো বলেছিলাম তো। এবার আবার কি বলেছিলাম যে শক্তির নিত্য সূত্র বা সংরক্ষণ সূত্র, ওটা হচ্ছে আমাদের মোট শক্তি যেটা আছে সেটা হচ্ছে কোনোদিন সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হয়, ঠিক আছে। আমাদের যে মহাবিশ্বের মোট শক্তি আছে সেটা হচ্ছে কি না সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সেটা হচ্ছে কি না একটা থেকে অন্যটাতে স্থানান্তরিত হয়। এটা হচ্ছিল যে শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে। আর ভর আর শক্তি সংরক্ষণ সূত্র কি ছিল না হচ্ছে আমাদের ধরো কোনো একটা বস্তু কণার সংঘর্ষের আগে বা রাসায়নিক বিক্রিয়ার আগে তার যা ভর আর মানে শক্তি ছিল, রাসায়নিক বিক্রিয়ার পরেও তার ভর আর শক্তি একই থাকবে, কোনো ধ্বংস হবে না বা সৃষ্টি হবে না, ঠিক আছে। মানে আমার প্রথমে যা ভর আর শক্তি থাকবে তারপরেও মানে বিক্রিয়ার পরেও আমার সেম ভর বা আমার শক্তি থাকবে, ঠিক আছে। এটা ছিল কি ভর শক্তি নিত্য সূত্র বা সংরক্ষণ সূত্র। এটা কে ধারণা দিয়েছিল না প্রথম ধারণা দিয়েছিল হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। কোন সূত্রের সাহায্যে না E সমান mc স্কয়ার, E সমান mc স্কয়ার এই সূত্রের সাহায্যে প্রথম ধারণা দিয়েছিল, ঠিক আছে। এবার আজকে যেটা করব সেটা হচ্ছে কি না আমরা আগে থেকে শিখেছি যে স্থিতিশক্তি আর গতিশক্তিটা কি শিখেছি, ঠিক আছে। এবার স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে মানে এই দুটোকে মিলে আমরা একসঙ্গে কি বলবো না যান্ত্রিক শক্তি, কি বললাম, স্থিতিশক্তি আর গতিশক্তি এই দুটোকে একসঙ্গে আমরা কি বলবো না যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এবার আচ্ছা, এবার আমাকে একটা এই মানে এই যে প্রশ্নটা আছে না যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক হয়, ঠিক আছে। এটা কিন্তু এবারে আসার জন্য প্রচুর ইম্পর্টেন্ট আছে, এই চ্যাপ্টার থেকে এটা খুব ইম্পর্টেন্ট আছে, এবারে হয় 3 নাম্বারে নাহলে 5 নাম্বারে কিছু একটা পড়বে, ঠিক আছে। এটা এটা হচ্ছে মানটা কি না হচ্ছে কোনো একটা বস্তুকে যদি কোনো একটা উঁচু জায়গা থেকে আমি ফেলে দিই, ঠিক আছে, তাহলে কি বলছিলাম যে কোনো একটা বস্তুকে যদি আমি কোনো একটা উঁচু জায়গা থেকে আমি ফেলে দিই বা ছেড়ে দিই, ঠিক আছে। মাধ্যাকর্ষণ শক্তি বলে। হ্যাঁ বলুন। মাধ্যাকর্ষণ শক্তি না না, এখানে স্থিতিশক্তি আর গতিশক্তি মিলিয়ে কি হবে না যান্ত্রিক শক্তি, ঠিক আছে। মাধ্যাকর্ষণ শক্তিও কাজ করবে এখানে। এবার আমাকে আমাকে প্রমাণ করতে হয় বা বের করতে হবে যেটা সেটা হচ্ছে কি না কোনো একটা বস্তু যদি আমি ওপর থেকে ফেলে দিই তার মধ্যে যে যান্ত্রিক শক্তি থাকবে অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তি সব মিলিয়ে যে শক্তিটা থাকবে সেই শক্তিটা আমার সব জায়গাতেই সমান। তার মানে আমি যখন বস্তুটাকে ছাড়বো যে উঁচু জায়গা থেকে সেই জায়গাটা দেখবো, বস্তু যখন নিচে পড়ছে ঠিক মিডিল একটা পজিশনে সেখানে দেখবো তার যান্ত্রিক শক্তি কত, বস্তুটা যখন মাটি স্পর্শ করছে তখন আমি দেখবো তার যান্ত্রিক শক্তি কত। যদি আমি দেখাতে পারি সব জায়গাতে যান্ত্রিক শক্তি সমান তাহলে আমি বলতে পারবো কি না অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির পরিমাণ সব জায়গাতেই সমান, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় পড়বে, প্রচুর চান্স আছে পড়ার। আচ্ছা গতিশক্তি কাকে বলে বলছি না কোনো একটা বস্তু, ঠিক আছে, কোনো একটা বস্তুর গতির জন্য তার যে কার্য করার শক্তি বা সামর্থ্য হয়, কি বললাম কোনো একটা বস্তুর তার গতির জন্য তার কার্য করার সামর্থ্য যে হয় সেটা হচ্ছে কি না গতিশক্তি। যেমন আমরা উদাহরণ দিলাম যে কোনো একটা গতিশীল গাড়ি হোক বা যে কোনো একটা বস্তু হোক সেটা যদি গতিশীল থাকে তার গতির জন্য সে কি করছে কাগজ জায়গায় ধাক্কা মারে, ঠিক আছে। কোনো একটা বস্তু যদি ধাক্কা মারে তাহলে সেই বস্তুটাও কি না একটা দূরে সরে যাবে, সেই বস্তুটা দূরে সরে যাবে বা সে অন্য কিছু একটা কাজ করতে পারে। তার মানে ধরো একটা বস্তু যখন গতিশীল ছিল, গতিশীল থাকার জন্য এ যদি অন্য কোনো একটা বস্তুকে ধাক্কা মারে বা কিছু একটা করে সেই বস্তুটা অনেক দূরে চলে যেতে পারে, ঠিক আছে, বা তার স্থান পরিবর্তন হবে অর্থাৎ তার কার্য করার অর্থাৎ সে কাজ করলো। তার মানে কি তার এই যে বস্তুটা তার গতির জন্য কি এটা তার কার্য করার সামর্থ্য পেল। কি বললাম বোঝা গেছে যে কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য একটা কার্য করার সামর্থ্য হলো, কিরকম সামর্থ্য না সেই যেহেতু অন্য একটা বস্তু ধাক্কা মারলো অন্য বস্তুটা সরে চলে গেল বা অন্য জায়গায় চলে গেল, তাহলে আমি বলতে পারি কি না এই গতিটার জন্যই তো তার এই কার্য করার সামর্থ্য জন্মেছে। এই যে কার্য করার সামর্থ্য বা শক্তি একেই বলবো আমরা কি গতিশক্তি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার কি স্থিতিশক্তি, স্থিতিশক্তিটা কি
না কোনো স্থির বস্তু। আচ্ছা এবারে কিন্তু এরকম দুটো কোশ্চেন এসেছিল, ঠিক আছে, এবারে পরীক্ষা দুটো কোশ্চেন এসেছিল এরকম যে গতিশীল বস্তু, ঠিক আছে, গতিশীল বস্তু সর্বদা কোন শক্তি থাকবে? একে আছে অপশন আছে স্থিতিশক্তি, দুই হচ্ছে গতিশক্তি, তিনে আছে স্থিতিশক্তি গতিশক্তি, আর চারে হচ্ছে কোনো শক্তি থাকবে না। ঠিক আছে, সেম ভাবে কিন্তু একই রকম কোশ্চেন দিয়েছে যে কোনো একটা স্থিতিশীল বস্তু বা স্থির বস্তু সর্বদা কোন শক্তি থাকবে? স্থিতিশক্তি গতিশক্তি, স্থির মানে স্থিতি গতি দুটোই, আর কোনো শক্তি থাকবে না। ঠিক আছে, এরকম এরকম কিন্তু তিনটে মনে হয় শর্ট কোশ্চেন দিয়েছিল, তারপরে দুটো করতে হবে 2 নাম্বার। আচ্ছা তারপর কি এবার কি বলছি যে স্থিতিশক্তি কাকে বলে? না স্থিতিশক্তিটা হচ্ছে কি না একটা স্থির বস্তু। কার কি রকম বস্তু? না স্থির বস্তু বা স্থিতিশীল বস্তু তার আকার আকৃতি বা অবস্থান পরিবর্তনের জন্য, কি বললাম, কোন একটা স্থির বস্তু তার আকার আকৃতি বা অবস্থান পরিবর্তনের জন্য তার মধ্যে যে কার্যকর সামর্থ্য জন্মায় বা কার্যকর সামর্থ্য তৈরি হয় তাকেই বলবো আমরা কি? না স্থিতিশক্তি। বোঝা গেছে? যেমন একটা যদি উদাহরণ নিই, আচ্ছা অনেক সময় বাজারে দেখবেন যে ছোটবেলায় এখনো পাওয়া যায় তো খেলনা একটা যে এগুলো পাওয়া যায় না যে আমরা স্প্রিং ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিতাম, দিলে সেই মানে খেলনার মতো সে অনেক সময় ডুগডুগি বাজায়, তারপরে হচ্ছে কচ্ছপ গুলো হেঁটে হেঁটে চলে যায়। দেখেছেন কি কেউ? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছেন? ওইটা হচ্ছে স্থিতিশক্তির উদাহরণ। কারণ আমি কি করছি, ওই স্প্রিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্থির করছি, ঠিক আছে, তার অবস্থান আমি পরিবর্তন করছি। এই অবস্থা পরিবর্তন করার জন্য তার মধ্যে একটা শক্তির সঞ্চয় হয়েছে। কিরকম শক্তি? না সে ওই খেলনাটার মধ্যে যে এই যে মানে ডুগডুগি বাজানো বা কচ্ছপের সামনের দিকে এগিয়ে যাওয়া, এই যে কাজগুলো সে করতে পারছে, অর্থাৎ এই যে স্থিতিশীল বস্তুর মধ্যে আমি একটা শক্তি দিয়ে দিচ্ছি যার জন্য সে কাজ করতে পারছে। তার মানে কি স্থিতিশীল বস্তুর মধ্যে, ঠিক আছে, তার আকার বা আকৃতি বা অবস্থান পরিবর্তনের জন্য তার মধ্যে একটা কি কার্যকর সামর্থ্য জন্মেছে। বোঝা গেছে? বাকিদের বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার মানটা বের করার চেষ্টা করি যে স্থিতিশক্তিটা কি হবে। যেহেতু গতিশক্তিটা আমি শূন্য পেলাম, এবার স্থিতিশক্তিটা কি হবে? তাহলে স্থিতিশক্তিটাকে ই কে লেখা হয়, কারণ কি ই অফ কি অর্থাৎ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অর্থাৎ হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, এবার জানলো কি স্থিতিশক্তি, সেটা কি না পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ ই অফ পি। ঠিক আছে, এটার মান কার উপর নির্ভর করবে? তাহলে যখন বস্তুটা এইখানটায় আছে, ঠিক আছে, তার মধ্যে কার্যটা কি হবে? না কার্য সমান আমরা কি জানি? বল ইনটু সরণ। জানি তো কার্য সমান কি? বল ইনটু সরণ। ডাব্লিউ ইকুয়াল টু কি? বল ইনটু সরণ। তো তাহলে এইটাই কি তার মধ্যে স্থির শক্তি হবে? কোন বস্তুর মধ্যে স্থির আছে, সেই বস্তুটা স্থির স্থির আছে, তার মধ্যে কার্য করার সামর্থ্য পাচ্ছে, তার মানে কি কার্য করছে। তাহলে এফ ইনটু এস। বোঝা গেছে? তাহলে এই যে এফটা কি না এফটা বল। কোন বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তার বলটা কি হয়? তার বলটা কি ভর আর অভিকর্ষ ত্বরণের গুণফল না? কোন একটা বস্তু যখন অভিকর্ষ ত্বরণের অধীনে যখন নিচের দিকে পড়ে তখন তার মধ্যে বলটা কি W ইকুয়াল টু কি হয়? M ইনটু G। W ইকুয়াল টু M ইনটু G। M টা কি না বস্তুর ভর আর G টা কি ত্বরণ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে সরি এখানে W না, এখানে হচ্ছে আমার F হবে। সরি এই W টা আমি ওয়েট লিখছিলাম, ওয়েট মানে হচ্ছে ওজন। তাহলে এখানে কি হবে? F টা কত হবে? M ইনটু G। তাহলে M ইনটু G। আচ্ছা H টা H এটা কি সরণ। তো তাহলে বস্তুটা এখান থেকে নিচের দিকে যাচ্ছে, তার মানে কি এই সরণটা অতিক্রম করবে না? তাহলে আমি কি লিখতে পারি? S এর জায়গায় H। স্যার তাহলে ওই বলছি এফ, এফ মানে কি ওই ফোর্স? M ফোর্স মানে বস্তুর ভর, কি? বস্তুর ভর ভর। মাত্রা বস্তুর ভর। এফ মানে F কি? F F মানে হ্যাঁ হচ্ছে ওই। বস্তুর বল, বল বা ওজন। হ্যাঁ সেটাই তো বলছি। এফটাকে বলা হয় বস্তুর বল।
যখন অনুভূমিক দিকে বা এমনির দিকে যখন আমরা ফোর্স প্রয়োগ করি ওটাকে বলা হয় এফ। ঠিক আছে, যখন কোনো একটা বস্তু অভিকর্ষ অভিকর্ষ ত্বরণের অধীনে যখন নিচের দিকে পড়ে তখন আমরা ওটাকে বলি কি ওজন। যে এই যখন আমাদের কিন্তু একটা ধারণা ভুল আছে, কি ভুল না, আমরা অনেক সময় বলি না আমাদের ওজন এত, ঠিক আছে, আমাদের বা আমরা বলি না 1 কেজি চাল, বলি তো অনেক সময়। এই যে ভর আর ভারের মধ্যে একটা তফাৎ আছে, কি তফাৎ না, ভরটা কি না, ভরটা হচ্ছে কোনো বস্তু যেটা দিয়ে তৈরি, কি বললাম, কোনো বস্তু যে পদার্থ দিয়ে যতটা দিয়ে তৈরি, তাহলে এই বস্তুর ভর কত না 1 কেজি, এই বস্তুর ভর কিন্তু 1 কেজি, ভার না কিন্তু বা ওজন না কিন্তু। তাহলে আমি যদি বলি এই এর ওজন কত, তাহলে এই বস্তুটাকে পৃথিবীর যে বল দ্বারা নিজের দিকে টানবে সেটাকেই বলবো কি না তার ওজন। কি বললাম বোঝা গেছে? যে কোনো বস্তুর ভরটা কোনটা না, ভর হচ্ছে ওই বস্তুটা যতটা পরিমাণ দিয়ে তৈরি, অর্থাৎ এই বস্তুটা যদি আমার 500 গ্রাম ওই পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে এর ভর কত হবে 500 গ্রাম। ঠিক আছে, আর এর ভার কি হবে, ভার বা ওজন, ভারটা কি হবে না, এই 500 গ্রাম বস্তুটাকে পৃথিবীর যে বল দ্বারা নিচের দিকে টানবে তাকে বলবো আমরা কি না তার ওজন। বোঝা গেছে? তাহলে কারোর যদি 500 গ্রাম ভার হয়, ঠিক আছে, সরি 500 গ্রাম যদি তার ভর হয়, একটা জিনিস 500 গ্রাম যদি তার ভর হয় তাহলে এর ওজনটা কত হবে না W = M * G। ঠিক আছে, M এর মানটা কত না 500, G এর মান কত না 9.8 নিউটন। এই 500 এর সঙ্গে 9.8 গুণ করলে যে নিউটনের মানটা বের হবে সেটাই হবে এর ওজন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। অনেক সময় গুগলি কোশ্চেন অনেককেই জিজ্ঞেস করে দেখবেন যে 1 কেজি চালের ভর, সরি 1 কেজি চালের ওজন কত, 1 কেজি চালের ওজন কত, অনেকেই ভাবে বলে 1 কেজি চালের ওজন 1 কেজি দিতে হবে, এটা কিন্তু সবার মধ্যে ধারণা আছে এটা, তাই তো, যে 1 কেজি চালের ওজন 1 কেজি হবে, কিন্তু সম্পূর্ণ ভুল। 1 কেজিটা হচ্ছে তার ভর। ঠিক আছে, যদি আমি বলি যে 1 কেজি, তাহলে তার মানে কি না ভর, তাহলে 1 কেজি ভরের আলু বা 1 কেজি ভরের চাল বা 1 কেজি ভরের যা হবে ওটা তার ভর। কিন্তু ভার বা ওজনটা কি না, ওই 1 কেজি ভরের বস্তুটা পৃথিবীর যে বল দ্বারা নিজেকে টানছে সেটাই তার ওজন বা সেটাই তার বলও বলি আমরা। বোঝা গেছে কি বলছি? তার মানে 1 কেজি চালের ওজন কত হবে না, যেহেতু আমার m এর মান 1 আর g এর মান কত না 9.8 নিউটন, ডাইনের ক্ষেত্রে হবে 980 ডাইন। ঠিক আছে, তার মানে আমার 1 কেজি চালের ওজন কত হবে না 9.8 নিউটন। তাহলে 1 কেজি চালের ওজন কত না 9.8 নিউটন। বোঝা গেছে? হাসি পাচ্ছে নাকি কারোর? তাহলে এই যে ওজনটা বা ভারটা, ঠিক আছে, এটাকে বলা হয় ওয়েট। ঠিক আছে, WEIGHT, WEIGHT, এই ওয়েট থেকে W নেওয়া হয়। ঠিক আছে, এই W = mg, যেহেতু এটা উপর থেকে নিচের দিকে পড়ছে তার মানে বল আর তার হচ্ছে বেগ, সরি বল ইনটু ত্বরণ, এটাকেই বলছি কি, এখানেই বলছি ওজন বা বল, যেহেতু নিউটন একক দিয়ে করছি তাই এটাকে বলবো আমরা কি না বল। বোঝা গেছে? তাহলে কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তার বলের পরিমাণটা কি হয় না m * g। বোঝা গেছে সবার? বাকিদের বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমি তো সেটাই বলছিলাম, আমি তো ফোর্স বলছিলাম। শুনতে পাচ্ছি না, বলুন। আমি তো ফোর্স বলছিলাম, ওটাই বল। আচ্ছা, তার মানে কোন একটা বল যদি কোন একটা বস্তু দিয়ে উপর থেকে নিচের দিকে পড়ে তার মধ্যে তাহলে যে মানে ফোর্সটা হবে তার ওজনের সঙ্গে সমান হবে, অর্থাৎ ওজনটা কি না W = mg হয়, তাহলে F = mg হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে F এর মান mg, আর বস্তুটা কতটা উচ্চতায় আছে, এখান থেকে এই উচ্চতায় আছে, মানে সরণটা তার অতিক্রম হবে কত না h, তার মানে এখন সরণটা কত হবে না h, তাহলে তার W পরিমাণটা তো আমার স্থিতিশক্তি,
তাহলে আমি কি লিখতে পারি না ই অফ পি পোটেনশিয়াল এনার্জির মানটা কত হলো তাহলে m * g * h বোঝা গেছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে ই অফ পি জায়গায় কি লিখতে পারি ই অফ কে তো আমার শূন্য, ই অফ কে আমার শূন্য হলো আর ই অফ পি তাহলে কি হবে না ই অফ পি হচ্ছে m * g * h তাহলে এই পজিশনে যখন আমি কেস 1 ঠিক আছে কেস 1 পজিশনে আমি কি লিখতে পারি না বস্তুটার মোট যান্ত্রিক শক্তি E সমান কি হবে না ই অফ কে প্লাস ই অফ পি তাহলে কি না 0 প্লাস mgh তার সমান কি হলো m * g * h বোঝা গেছে। তার মানে আমি বলবো যে এই যে পজিশনটা যখন ছিল তখন বস্তুটার মোট যান্ত্রিক শক্তি আমার কত হলো না mgh ঠিক আছে। এইবার তাহলে আমার প্রথম পজিশনটা বা প্রথম কেস চলে গেল। এবার 2 নম্বর কেস যখন বস্তুটা পড়ছে তখন আমি মিডল একটা পজিশন নেব, যে কোনো একটা পজিশন নিতে পারি। আমি তো ওই মুহূর্তে তো স্থির করে দেখতে পারবো না, আমি বলতে পারি হয়তো এখান থেকে h1 উচ্চতা নেমেছে, আমার এখান থেকে পুরোটা উচ্চতা h, আমি বলবো যে এখান থেকে এটা h1 উচ্চতা নেমেছে, অর্থাৎ h1 নিচে নেমেছে, তাহলে ঠিক এই পজিশনটায় আমরা যান্ত্রিক শক্তি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখান থেকে h1 নেমেছে, তার মানে এখান থেকে বাকিটার উচ্চতা কত, তাহলে এখান থেকে এই বাকিটার উচ্চতা কত হবে না তাই তো। এইবার এই পজিশনে তো আবার স্থিতি শক্তিও থাকবে আর গতি শক্তিও থাকবে। ঠিক আছে, এই পজিশনে স্থিতি শক্তিও থাকবে আর গতি শক্তিও থাকবে। স্থিতি শক্তি যেটা থাকবে তার মানটা কত হবে আর গতি শক্তি যেটা থাকবে তার মানটা কি হবে। আচ্ছা, স্থিতি শক্তি তাহলে আমি প্রথমবার বলছি ই অফ পি, তাহলে ই অফ পি সমান কি হবে ই অফ পি সমান কি হবে তাহলে বস্তুটার কি m ইনটু কি জি, তো এটা যেটা করো এইবার সরি m ইনটু জি না, আচ্ছা m ইনটু জি ইনটু s এটাই তো হবে। আর m টা কি s ইনটু s বল ইনটু সরণ, এটাই তো কার্য, কার্য মানে কি ই অফ পি। তাহলে আমি m ইনটু জি ইনটু s, s টা কত, তার মানে সে এখান থেকে এতটা নেমে এসেছে। ঠিক আছে, তাহলে তার সরণটা কতটা হয়েছে, আচ্ছা সে তো এখানে এসেছে, তাহলে তার এখান থেকে এটা বাকি আছে, অর্থাৎ এখান থেকে এটা কত h মাইনাস h1, তার মানে সরণটা কত হবে h মাইনাস h1, আমরা কি করতে পারি mg h মাইনাস h1, তাহলে তার স্থিতি শক্তিটা কত হলো না mg h মাইনাস h1। আর গতি শক্তিটা কি হবে না গতি শক্তিটা হবে কি না হাফ mv স্কয়ার, তাহলে আমি সমান লিখতে কি না e অফ t সমান হাফ mv স্কয়ার। এই ভিটা কি না সে যে এখানকার যখন ছিল তার প্রাথমিক বেগ কি ছিল শূন্য ছিল, তাই তো, তার প্রাথমিক বেগ কি ছিল শূন্য, সে যখন এই পজিশনে এসেছে তার মানে তার বেগ আছে, আমি ধরলাম তার বেগ v, তার মানে এটা তার হচ্ছে অন্তিম বেগ। এটা আমি রাশিমালা কি জানি আগের দিন বলেছিলাম v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a s, এইখান থেকে আমি v স্কয়ারের মানটা বের করব। ঠিক আছে, তাহলে u এর মান কি প্রাথমিক বেগ কি শূন্য, তাহলে আমি কি লিখতে পারি v স্কয়ার সমান 2 এটা কি ত্বরণ, তাহলে আমি যেহেতু অভিকর্ষ ত্বরণ লিখছি তাহলে এর জায়গায় কি লিখব না g। ঠিক আছে, আর s টা কি না s টা হচ্ছে আমার যতটা সে দূরত্ব কভার করেছে, অর্থাৎ তার যে সরণটা হয়েছে, তার সরণটা কত হয়েছে h1 হয়েছে না, এখান থেকে তার h1 সরণটা হয়েছে, বস্তুটা যখন এখানে ছিল তার গতিশক্তি বেড়ে বাড়িয়ে এখানে এসেছে, তার মানে কি তার প্রাথমিক বেগ শূন্য, তার একটা বেগ আছে, সেই বেগটা কার উপর নির্ভর করবে 2 ইনটু a মানে কি অভিকর্ষ ত্বরণ, আর সরণটা কত না h1, এতটা নেমেছে সে, তার মানে v স্কয়ার মানে আমি কি লিখতে পারি না v স্কয়ার সমান লিখতে পারি 2g h1, এটা লিখতে পারি। এটা বোঝা গেছে না যায়নি না, এখান থেকে বস্তুটা এখানে এসেছে। ঠিক আছে, তার মানে এই যে বস্তুটা এখানে এসেছে এর স্থিতি শক্তিটা কি হবে
এখানে যে বস্তুটা এখানে ধরলাম বস্তুটা স্থির, ঠিক আছে? তার মানে এখানে বস্তুটা যে কার্য করবে কোন দিকে? এদিকে তো কার্য করবে। তার মানে কি বল ইনটু সরণ, সরণটা তার কোন দিকে হবে? এই পথটা হবে না সরণটা তার। তাহলে বলটা কত mg আর সরণটা কত h মাইনাস h। আর গতিশক্তিটা কি হবে? সে কতটা পথ অতিক্রম করেছে, তার গতির জন্য সে কতটা পথ অতিক্রম করেছে সেটা তার সরণ হবে। কি বললাম বোঝা গেছে? তার মানে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই সূত্র থেকে আমি কি পাই না u এর মানটা কি, u হচ্ছে প্রাথমিক বেগ, যখন আমি বস্তুটাকে ছাড়ছিলাম তার প্রাথমিক বেগ ছিল 0, তাহলে আমি 0 বসিয়ে দিলাম, তাহলে কি থাকলো v স্কয়ার সমান 2as থাকলো। এটা কি না ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ অ্যাক্সেলারেশন। এখানে কি ত্বরণ হবে না, এখানে যেহেতু অভিকর্ষের অধীনে পড়ছে তাহলে এটা কি হবে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ আমি কি লিখি না g দ্বারা লিখি। আর এসটা কি সরণ, তাহলে কতটা সরণ হয়েছে, h1 সরণ হয়েছে, তাহলে 2gh1, তাহলে v স্কয়ার সমান কি হলো 2gh1। বোঝা গেছে সবার? বাকিদের বোঝা গেছে নাকি যায়নি? স্যার অনেক তো শোনা যাচ্ছিল না। আচ্ছা, কোনটা শোনা যায়নি বলুন? ওই কোনটা শোনা ওই যায়নি বলুন? বাকিদের বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে এই সূত্রটা বলা থেকে আসছে, আচ্ছা এটা যেটা পাই এখানে, ঠিক আছে? এখানে আমি নিচে লিখছি, দেখতে পাবেন নাকি দেখুন। v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এই একটা সূত্র। v ইকুয়াল টু u প্লাস at একটা সূত্র। আর v ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। ঠিক আছে? এই তিনটে সূত্র হচ্ছে গতির সূত্র নামে পরিচিত, ঠিক আছে? এই তিনটে সময় ও গতি বলে একটা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টারের তিনটে মানে সূত্র, ঠিক আছে? এই সূত্র থেকে কিন্তু বিভিন্ন রকমের লেখচিত্র প্রমাণ পড়ে, এর লাগছে না। এই সূত্র কাজে লাগিয়ে কিন্তু আমরা এখানে করছি। কোন সূত্র লাগিয়েছি না এই প্রথম সূত্রটা লাগিয়েছি, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এইবার এইগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এই সূত্রটা কিরকম কাজে লাগাচ্ছি না, এটা হচ্ছে অন্তিম বেগ, কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করেছে এদিকে আসছে, তার যখন যাত্রা শুরু করে তার প্রাথমিক বেগ কি হয়, সবসময় জিরো হয় না? যার যাত্রা শুরু করছে মানে কি তার প্রাথমিক বেগ জিরো। এবার সে গতিতে যাওয়া শুরু করছে, তার মানে তার একটা অন্তিম বেগ থাকবে, সেই অন্তিম বেগ নিলাম v, ঠিক আছে? আর সে কতটা দূরত্ব অতিক্রম করেছে না s দূরত্ব অতিক্রম করেছে, তার ত্বরণটা কি, তার মানে ত্বরণ মানে কি তার বেগ বৃদ্ধির হারটা কত না a। তখন আমরা এই সমীকরণ লিখতে পারি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, ঠিক আছে? যখন বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে, যখন বস্তুটা উপর থেকে নিচের দিকে উঠবে তখন কি হবে না, তখন হচ্ছে এর জায়গায় কি হয়ে যাবে না, তখন এর জায়গায় হয়ে যাবে g, আর যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হয়ে যাবে h। আর u এর মানটা কি যেহেতু 0, তাহলে v স্কয়ার সমান কি হবে 2gh হবে না? বোঝা গেছে? বোঝা গেছে, বোঝা গেছে। এবার h টা কিন্তু এখানে লিখছি, কিন্তু এর কত দূরত্ব অতিক্রম করেছে, h1 দূরত্ব অতিক্রম করেছে, তাই জন্য আমি কি লিখব 2gh1। তাহলে আমি v স্কয়ার সমান কি পেলাম 2gh1। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। তার মানে আমি গতিশক্তি কি আমি হাফ mv স্কয়ার, তার মানে হাফ m ইনটু v স্কয়ার দ্বারা কি লিখবো 2gh1। 2 2 কেটে গেল, কি করে থাকলো mgh1। আরে গতিশক্তি এটা, স্থিতি শক্তি এটা, তাহলে আমি যোগ করলে কি পাবো যান্ত্রিক শক্তি পাবো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যোগ করি এবার, তাহলে e সমান কি হবে, e সমান e অফ k প্লাস e অফ p, ঠিক আছে? e অফ k এর মানটা কত বের হলো না mg h1, e অফ p মান কত mg h মাইনাস h1। যদি গুণ করি কি হবে mg h1 প্লাস mg h মাইনাস mg h1। mg h1 mg h1 কেটে যাবে, কি বলতে থাকবে আর mg h। বোঝা গেছে? হ্যাঁ, মানে এই যে h মাইনাস h1 ছিল, তাহলে mg h মাইনাস mg h1, আর এই mgh1 mgh1 কেটে গেল, কারণ প্লাস মাইনাস কেটে গেল, কি করে থাকলো mgh। বোঝা গেছে তোমার? ঠিক আছে। বাকিদের
হ্যাঁ স্যার, কিন্তু আপনি যে ৩ টে সূত্র লিখেছিলেন সেইটা আমি লিখছিলাম, আপনি তো মুছে দিলেন। ওগুলো লাগবে না, ঠিক আছে? যখন লাগবে তখন বলে দেবো, বেকার ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এটা লাগবে, এটা লিখে রাখুন, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমি 2 নম্বর কেস পেলাম, আর কেস 1 কেস 2 তে ম্যাক্সিমাম পেলাম। এবার যখন 3 নম্বর, অর্থাৎ এইখানে যখন বস্তুটা এসে পড়বে তখন তার মধ্যে যান্ত্রিকতা করতে হবে। এবার যখন বস্তুটা মাটি টাচ, মানে মাটি স্পর্শ করবে বা ভূমি স্পর্শ করবে, তখন তার মধ্যে কোন শক্তি থাকবে না বলুন তো একটু ভেবে? এ তো মাটিতে পড়ে গেল। গতিশক্তি। বলুন। গতিশক্তি। না, গতি শক্তি কেন থাকবে না? বস্তুটা যদি মাটিতে এসে পড়ে যায় তার মানে কি, তার সে তো স্থির হয়ে গেল, তার মধ্যে স্থির শক্তি থাকবে না। তার যান্ত্রিক শক্তিও থাকবে না, অনলি তার স্থিতি শক্তি থাকবে। তার গতি শক্তি থাকবে, স্থিতি শক্তি থাকবে না, কারণ সে অত, মানে আমি ভাবতে বলছি যে পুরো মাটি টাচ করছে না, ঠিক আছে? মাটি টাচ হ্যাঁ, করা জাস্ট একটু আগে, মাটি টাচ করা জাস্ট একটু আগে। ওখানে লিখেছে দেখুন যে যখন বস্তুটি ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে, তার গতি থাকবে, সর্বোচ্চ গতি হবে ওই মুহূর্তে। ওই মুহূর্তে তার সর্বোচ্চ গতি শক্তি হবে, কিন্তু তার স্থিতি শক্তি আর থাকবে না। হুম বোঝা গেছে? হুম যখন বস্তুটা উপর থেকে পড়ছে জাস্ট মাটি টাচ করার আগের মুহূর্তে, ঠিক হুম আছে, তার সর্বোচ্চ কিন্তু গতি শক্তি হবে, হুম কিন্তু তার স্থিতি শক্তি থাকবে না। সেম ভাবে কোন একটা বস্তু যদি আমি উপরের দিকে ছুঁড়ে দিই, ঠিক আছে, বস্তুটা দেখবেন একটা জায়গায় গিয়ে স্থির হয়ে আবার নিচের দিকে পড়বে। তো ঠিক যে জায়গা সর্বাধিক যে উচ্চতায় গিয়ে স্থির হলো, ঠিক ওই অবস্থায় কিন্তু ওর স্থিতি শক্তি সর্বাধিক, কারণ ওখান থেকে ওকে আবার নিচে পড়তে হবে। তার মানে ওখান থেকে সেই শক্তিটা নিয়ে আবার নিচের দিকে পড়ছে। বোঝা গেছে কি বলছি? বাকিদের বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে বস্তুটা যখন ঠিক মাটি বা ভূমি স্পর্শ করে ঠিক আগের মুহূর্তে তার গতি শক্তি সর্বাধিক হবে, কিন্তু স্থিতি শক্তি তার মানে কি, সে তো আর কোনো কাজ করতেই পারবে না, তার তো আর কোনো কাজ করার ক্ষমতাই নেই, কারণ তার স্থিতি শক্তি শূন্য। তার মানে কি, যখন ভূমি স্পর্শ করবে তখন তার কি, না ই অফ টি পোটেনশিয়াল এনার্জি কত হবে, 0। ই অফ কে কত হবে, না হাফ অফ এম ভি স্কয়ার। এই যে ভি স্কয়ার, এটা আমরা মান বের করতে হবে কি করে, না আমি কি জানি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a 2gs লিখছি। s এর মানটা কত হবে তাহলে, ইউ মান তো 0, তাহলে ভি স্কয়ার সমান কি হবে, না 2gs। এই s এর মানটা কি হবে তাহলে বলুন তো ভেবে? s এর মানটা কি হবে? তার মানে ও এখান থেকে পুরোটা চলে এসেছে, তার মানে এতটা দূরত্ব অতিক্রম করেছে। তার মানে এত দূরত্ব কত ছিল, 8 ছিল না? এই ছিল। তার মানে তার সরণটা কত হয়েছে, আবার সরণটা হয়েছে 8। তার মানে কি লিখতে পারি, v স্কয়ার সমান 2gh, এখানে বসিয়ে দিলাম হাফ m ইনটু 2gh, 2 কেটে গেল, কি পড়ে থাকলো, mgh। তাহলে আমার কি হলো, গতি শক্তি হলো mgh, স্থিতি শক্তি 0। তাহলে মোট যান্ত্রিক শক্তি কি হবে, না সমান e অফ k প্লাস e অফ p, তাহলে সমান কি হবে, mgh প্লাস 0 বা mgh। তাহলে আমি দেখলাম যে এই বইখানে তার যান্ত্রিক শক্তি mgh, এই বইখানে যান্ত্রিক শক্তি mgh, আর এই বইখানে যান্ত্রিক শক্তি mgh। তাহলে আমি বলতে পারি কি, না অবাধে পতনশীল বস্তুর যে কোনো মুহূর্তে বা যে কোনো পজিশনে তার যান্ত্রিক শক্তির পরিমাণ হবে সমান বা ধ্রুবক। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার। খুব সুন্দর, থ্যাংক ইউ। বাকিদের বোঝা গেছে? মানে একটু একটু বুঝতে পারছি, আর কনসেন্ট্রেশনটা মাঝে মাঝে মানে বিভিন্ন পরিস্থিতির জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওই জন্য আবার মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আছে। এবার না পড়লে তখন আপনারা মনে মনে গালাগাল দেবেন না যে স্যার বলেছিলেন ইম্পর্টেন্ট আছে কিন্তু পড়েনি। এটা পড়ার জন্য প্রচুর ইম্পর্টেন্ট আছে সত্যি।
আচ্ছা, তাহলে এটা গেল কি না যান্ত্রিক শক্তি পরিমাণ সর্বদা সমান। এরকম শর্ট প্রশ্ন দিতে পারে কিন্তু, যে অবাধে পতনশীল বস্তুর মধ্যে কোন শক্তি সর্বদা ধ্রুবক থাকে? স্থিতি শক্তি ধ্রুবক, গতি শক্তি ধ্রুবক, যান্ত্রিক শক্তি ধ্রুবক। ঠিক আছে, একটা থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন পেতে পারে। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে কি না সংরক্ষী বল আর অসংরক্ষী বল। হ্যাঁ, এটাও দিয়েছিল, একটা সংরক্ষী বলে উদাহরণ দিতে বলেছিল। আচ্ছা, তাহলে সংরক্ষী বল কাকে বলবো বা সংরক্ষণশীল বল কাকে বলবো? না কোনো একটা বস্তু কণা, ঠিক আছে, কোনো একটা বস্তু কণা যদি একটা পথ অতিক্রম করে সে যদি তারা প্রাথমিক অবস্থানে অবস্থান করে, অর্থাৎ সেই বস্তুটা যেখান থেকে যাত্রা শুরু করেছিল বিভিন্ন পথ ঘুরে এসে যদি সেই অবস্থানে মানে সেই অবস্থানে থাকে, ঠিক আছে, এবং ওই বস্তুটা যে মানে বিভিন্ন পথে যাচ্ছিল, তার মানে এটা কি বল প্রয়োগ করছিল, অর্থাৎ যে বল প্রয়োগ করতে ওই বস্তুটা কার্য করছিল। তো কি বলছি যে কোনো একটা বস্তু কোনো একটা পথ অতিক্রম করে প্রাথমিক অবস্থানে আবার এসে সেখানে বসেছে, তাহলে ওই বস্তুর ওপর প্রযুক্ত যে বল দ্বারা কার্য হচ্ছিল সেই কার্যের পরিমাণটা কি শূন্য না? অর্থাৎ আমি এত বল প্রয়োগ করলাম, সে চারিদিকে ঘুরে ঘুরে এসে সে একই জায়গায় বসলো, তারপর তার কি মোট কার্য কি শূন্য? তো হ্যাঁ স্যার, শূন্য হবে। যদি শূন্য হয়, ঠিক আছে, অর্থাৎ আমি এরকম বলতে পারি, এটা আবার অন্য গাণিতিক ভাবেও বলা যায়, গাণিতিক ভাবে বলার চেষ্টা করছি, ঠিক আছে, যে সেটা কি জিনিস। আমরা জানি কি কোনো একটা বস্তু, ঠিক আছে, এরকম যদি বৃত্তাকার পথে ঘুরে এসে একই জায়গায় থাকে, তাহলে সরণ কি হয়? শূন্য হয় না? কারণ সরণ কি জানি আমরা, সব থেকে কম মানে একটা বস্তু থেকে আরেকটা বস্তু সব থেকে কম দূরত্ব, সেটা সরণ বলি। তাহলে এই বস্তুটা আবার এখানে এসে বসে আছে, তার মানে কি সর্বোচ্চ কম দূরত্ব কত? শূন্য। তার মানে এই বস্তুটার সরণ শূন্য। তার মানে সরণ শূন্য হলে তাহলে কার্যের পরিমাণটা কি হয়? W কি জানি, F * S। S যদি আমার শূন্য হয় তাহলে কি হবে? কার্য শূন্য। যদি কার্য শূন্য হয়, তাহলে এই যে বলটা আমি প্রয়োগ করছিলাম সেই বলটা কি আমার সংরক্ষিত থাকলো না? অর্থাৎ মানে বলটা আমার ফলন হলো না? তাহলে এই বলটাকে বলছি কি আমরা সংরক্ষণশীল বল। বোঝা গেছে? বোঝা গেছে। বাকিদের বাকিদের বোঝা গেছে? তাহলে কি বললাম, কোনো বস্তুকে বা কোনো বস্তুকে না একটা পথ ভ্রমণ করে এসে যদি তার আদি অবস্থান বা প্রাথমিক অবস্থানে অবস্থান করে, ঠিক আছে, তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বলের দ্বারা যে কার্যটা হবে সেই কার্যের পরিমাণটা কি যদি শূন্য হয়, তাকে আমরা বলবো কি না সংরক্ষী বল। এবার হচ্ছে অসংরক্ষী বল কাকে বলে বা অসংরক্ষণশীল বল। এটা উদাহরণ কি হবে তার সংরক্ষী বলের? এই যে মহাকর্ষ বল, কোনো একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিলে বস্তুটা প্রাথমিক অবস্থানে এসে পড়লো, এবং ওর মধ্যে যে বলটা আমি প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে কি আমার সংরক্ষিত থাকলো, অর্থাৎ সংরক্ষণশীল বল। ঠিক আছে, বা স্প্রিং বল, স্প্রিং এর মধ্যে যে বলটা থাকে সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। আচ্ছা, এইবার হচ্ছে অসংরক্ষণশীল বল বা অসংরক্ষী বল কাকে বলে? না এই একই জিনিস, কোন বস্তু বা যদি কোনো একটা পথ অতিক্রম করে এসে যদি প্রাথমিক অবস্থানে অবস্থান করে, কিন্তু এর ক্ষেত্রে কি যে বলটা প্রয়োগ করেছিলাম সেই বল দ্বারা কার্য হয়েছে, তাহলে মোট যে কার্যটা হয়েছে এখানে শূন্য নয়। কি বললাম বোঝা গেছে? কি করে সম্ভব হবে? ধরুন একটা বস্তুকে আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি, তার মানে কি তার মধ্যে আমি যে বলটা প্রয়োগ করছি তার দ্বারা যে কার্যটা হবে, কি করে কার্য হবে? না এখানে কিন্তু ঘর্ষণ বলে কিন্তু কাজ করছে, তাই তো? তাহলে তাকে ঘর্ষণ বলের বিরুদ্ধে টেনে নিয়ে যেতে হচ্ছে। বোঝা যাচ্ছে কি বলছি? কোন একটা বস্তুকে আমি যখন বল প্রয়োগ করে টেনে টেনে নিয়ে যাবো, ধরো একদম মেঝে দিয়ে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, তার মানে কি তাকে আমি বল প্রয়োগ করছি, ঠিক আছে, বল প্রয়োগ করছি টেনে নিয়ে যাচ্ছি, মানে সে ঘর্ষণ বলের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। তো হ্যাঁ স্যার। কাজের পরিমাণ শূন্য হচ্ছে না? সে ঘর্ষণ বলে আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলটা কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে, ঠিক আছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে, তার কাজের পরিমাণটা আমার শূন্য হচ্ছে না? তাহলে আমি যদি যেখান থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছি সেখানে যদি নিয়েও আসি, তাহলে কিন্তু আমার কাজের পরিমাণটা আমার শূন্য হবে না, যেহেতু আমি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে করতে যাচ্ছি। বোঝা গেছে? তাহলে এইরকম বলকে আমরা কি বলবো? অসংরক্ষণশীল বল।
তাহলে উদাহরণ কি হবে না, উদাহরণ হবে এই ঘর্ষণ বল বা সান্দ্র বল। এই সান্দ্রতা পৃষ্ঠটা আছে না, এর মধ্যে হচ্ছে এই সান্দ্র বলটা বা ঘর্ষণ বলটা, এরা হচ্ছে এই অসংরক্ষণশীল বা অসংরক্ষী বলের উদাহরণ। বোঝা গেছে? হ্যাঁ তো স্যার। স্যার তাহলে এর কার্য পরিমাণ তো শূন্য হবে না, তো কার্য হয়েছে। শূন্য হবে না তো, এই জন্যই বলছি। শূন্য হবে না, কিন্তু স্মরণ তো হচ্ছে, স্মরণ তো হবে। সরণ সরণ আমি দেখবো না এখানে আর। আচ্ছা, স্মরণ দেখা হবে না এখানে। আমি আগেরটা এমনি এমনি বলছিলাম সরণ দেখতে, কারণ আমি একটা গাণিতিক উদাহরণ দিয়ে আমি প্রমাণ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ ওই জন্য হ্যাঁ আমি সরণ দেখছিলাম। এক্ষেত্রে আমি দেখবো না, কারণ আমি কি, যে ঘর্ষণ বলের বিরুদ্ধে আমি কাজ করছি, তার মানে আমার কাজের পরিমাণ কিন্তু শূন্য হচ্ছে না। যদি শূন্য না হয়, যে বলটা প্রয়োগ করছি সেই বলটাকেই বলছি কি অসংরক্ষণশীল বল। তার মানে এই বলটা আমার এখানে ক্ষয় হচ্ছে। আমি যে বলটা হুম প্রয়োগ করছি এই বলটা আমার এখানে ক্ষয় হচ্ছে, কারণ এখানে সংরক্ষিত থাকলো না বলটা। হুম বোঝা গেছে? হুম। এটা হচ্ছে আমার কি হলো, সংরক্ষী আর অসংরক্ষী বলে উদাহরণটাও পড়ে পরীক্ষায়। আচ্ছা, এবার হচ্ছে কি সংঘাত। সংঘাতটা কি জিনিস না, দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়াকে বলবো কি সংঘাত, ঠিক আছে? দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়াকে বলবো সংঘাত। সংঘাত কয় প্রকার না, সংঘাত হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘাত আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘাত। স্থিতিস্থাপক সংঘাত কোনগুলো না, ধরুন দুটো বস্তু, ঠিক আছে, দুটো বস্তু তার মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? তাহলে সংঘর্ষের আগে তাদের মধ্যে যা গতিশক্তি ছিল, সংঘর্ষের পরে যদি তাদের মধ্যে একই গতিশক্তি হয়, তাহলে সেই রকম সংঘাতকে বলবো আমরা কি না স্থিতিস্থাপক সংঘাত। অর্থাৎ ধরুন এই পাশ থেকে একটা বস্তু আসছে, এইখানে একটা বস্তু আসছে একটা গতিশক্তি নিয়ে হাফ এম ভি স্কোয়ার বা এম ওয়ান ভি স্কোয়ার, আর এখান থেকে একটা বস্তু আসছে হাফ এম টু ভি টু স্কোয়ার। কারণ দুজনের গতিবেগ আলাদা, দুজনের ভর আলাদা, তাহলে এর যে গতিশক্তি এর যে গতিশক্তি, ঠিক আছে, সংঘর্ষ হয়েছে, এখানে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? বস্তুটা যে গতিশক্তি নিয়ে আসছিল, সংঘর্ষের পরে যদি তারা সেম গতিশক্তি নিয়ে পিছিয়ে চলে যায়, অর্থাৎ এ এদিকে যাবে আর এ এদিকে যাবে, ধরুন ধাক্কা লেগেছে, দুটো বস্তু একটা গতিশক্তি নিয়ে এসেছিল, ধাক্কা লেগেছে অর্থাৎ সংঘর্ষ হয়েছে, দুজন দুদিকে একই গতিশক্তি নিয়ে বেরিয়ে গেছে, তাহলে এরকম সংঘর্ষকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক সংঘাত। বোঝা গেছে? তো তাহলে গতি স্যার দুজনের সেম হবে। গতি যারটা না, গতিশক্তি হ্যাঁ, গতি শক্তিটা দুজনের সেম হবে। দুজনের হতে পারে নাও হতে পারে। ধরুন এ একটা গতিশক্তি নিয়ে আসছিল, এ একটা গতিশক্তি, এবার আপনি বলতে পারেন যে গতিশক্তি যদি সমান না হয়, তার গতিশক্তি বেশি সে জোরে ধাক্কা মারবে তো, হ্যাঁ কিন্তু না, গতিশক্তি তো সম্পূর্ণ আলাদা। কারণ যদি এর যদি বেগ বেশি হয়, তাহলে এ কিন্তু ধাক্কা মারলে এ কিন্তু সরে যাবে, ঠিক আছে? হুম হুম। ধরুন এর বেগ বেশি, এর ভর কম, ঠিক আছে? এর বেগ বেশি ভর কম, আর এর কি ভর বেশি বেগ কম। কম। বুঝতে পারলেন? হ্যাঁ তার মানে আমার গতিশক্তি দুজনের সাথে সমান হতে হবে সেরকম কোনো এ নেই। অর্থাৎ এ ধাক্কা মারছে, এর কম ভাবে নিয়ে যাচ্ছিল, তাহলে মানে কম গতিশক্তি নিয়ে যাচ্ছিল, ধাক্কা মারার পর সেই একই গতিশক্তিতে নিয়ে ফিরবে। হুম কি বললাম বোঝা গেছে? এ যে হুম গতিশক্তিটা নিয়ে ধাক্কা মারছিল সেই গতিশক্তিটা নিয়ে ফিরে যাচ্ছে। তার মানে হুম যে গতিশক্তি নিয়ে ওরা ধাক্কা মারছিল বা সংঘর্ষ হচ্ছিল, সেম গতিশক্তি নিয়ে ফিরে যাচ্ছে, তাকে হুম। বলছি বা সেরকম সংঘাতকে বলছি কি স্থিতিস্থাপক সংঘাত। বোঝা গেছে বোঝা গেছে। বাকিদের? স্যার। আরুষিতা ম্যাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে কি না অস্থিতিস্থাপক সংঘাত। সেটা কি না, ধরুন একটা বস্তু এইদিকে আসছে, একটা বস্তু এখানে স্থির ছিল, ঠিক আছে? ধরুন একটা বস্তু এখানে স্থির আছে আর একটা বস্তু এরকম ভাবে গতিশক্তি নিয়ে আসছে, দুজনের মধ্যে সংঘর্ষ হওয়ার পর, ঠিক আছে, দুজনের মধ্যে সংঘর্ষ হওয়ার পর তাহলে এ যদি এদিকে যায়, তাহলে বস্তু যেখানে ছিল, তাহলে এই বস্তুটা একেও নিয়ে চলে যাবে। কি বললাম বোঝা গেছে? ধরুন একটা গাড়ি একটা বস্তু ধাক্কা মারলো, তাহলে গাড়িটা যেদিকে ছিল, তাহলে ওই বস্তুটা কিন্তু ওদিকে নিয়ে চলে যাবে ধাক্কা মেরে। তার মানে কি বলতে পারি, যদি দুটি বস্তু সংঘাতের পরে পরস্পরের সঙ্গে লেগে সামনের দিকে এগিয়ে যায়,
বা সামনে দিয়ে চলতে থাকে, তাহলে সেরকম সংঘাতকে আমরা কি বলবো? না অস্থিতিস্থাপক সংঘাত। বোঝা গেছে? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। এই গেল কার্যক্ষমতা শক্তি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, না কোন বস্তুর ভরবেগের সঙ্গে একটা গতিশক্তির সম্পর্ক। ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক কি হতে পারে? তাহলে কোন বস্তুর গতিশক্তি যদি আমার কি হয়, হাফ এমভি স্কয়ার হয়, তো গতিশক্তি গতিশক্তি মানে কি হাফ এমভি স্কয়ার। তাহলে আমি ই অফ কে লিখছি না, ঠিক আছে, আমি ই সমান লিখছি যে হাফ অফ এমভি স্কয়ার। ই সমান কি গতিশক্তি, এম সমান ভর, ভি সমান বেগ। এবার আমরা জানি কি ভরবেগের সঙ্গে সম্পর্ক বলতে বলেছে, তাহলে আমরা জানি কি ভরবেগ সমান কি ভর আর বেগের সমন্বয়। তাহলে ভরবেগ সমান কি হবে, ভর ইনটু বেগ। তাই তো? কি দিয়ে লিখি আমরা, পি দ্বারা লিখি না? ভরবেগ পি সমান এম ইনটু ভি। তো তাহলে আমি ভরবেগ পি সমান এম ভি, এই পি সঙ্গে ই আমার কি সম্পর্ক সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে কি আছে হাফ এম ভি স্কয়ার। তাহলে আমি যদি এরকম করি ই ইনটু, এখানে আমি এম দ্বারা গুণ করছি, আর এই সমান চিহ্ন এদিকেও আমি এম দ্বারা গুণ করছি, তাহলে আমার একই জিনিস। এপাশেও এম দ্বারা গুণ করছি, এপাশেও একই দিয়ে গুণ করছি, তাহলে সমান চিহ্ন দুদিকে যদি আমি একই জিনিস দিয়ে গুণ করি তাহলে সবসময় সমানই থাকবে, ঠিক আছে। এবার এম দ্বারা গুণ করার কারণটা কি, এখানে আমার কি ছিল, হাফ একটা এম ছিল, এটা এম, তাহলে কি হলো এম স্কয়ার আর ভি স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি, হাফ অফ এম ভি হোল স্কয়ার লিখতে পারি। তো আর এখানে কি লিখতে পারি, এম ইনটু ভি। তাহলে এম ই সমান কি পেলাম, না হাফ অফ এম ভি স্কয়ার। তাহলে পি সমান কি এম ইনটু ভি। তাহলে আমি কি লিখতে পারি, পি স্কয়ার সমান কি লিখতে পারি, এম ভি হোল স্কয়ার লিখতে পারি। তো তাহলে উপর পক্ষে স্কয়ার করলাম, স্কয়ার করলে কি হবে, না পি স্কয়ার সমান এম ভি হোল স্কয়ার, একই জিনিস, ঠিক আছে। তার মানে আমি এখানে এম ভি স্কয়ার তাহলে কি লিখবো, না পি স্কয়ার লিখবো। তাহলে হাফ অফ পি স্কয়ার সমান হচ্ছে এম ইনটু ই। তাহলে কি লিখবো, পি স্কয়ার সমান 2mE। এখান থেকে পি স্কয়ার সমান 2mE বা পি সমান √2mE। বোঝা গেছে? এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এই সমীকরণটাই পড়ে পরীক্ষা, যে গতিশক্তির সঙ্গে ভরবেগের সম্পর্কটা কি, দিয়ে বিভিন্ন রকম সমীকরণ দেবে, পি সমান √2mE, বা প্রমাণ করতেও দিতে পারে। স্যার দাঁড়ান একটু লিখে নি। এটা করে দেওয়া আছে তো, নোটসে করে নোটে দেওয়া আছে। আছে। ঠিক আছে। এবার হচ্ছে যে শর্ট কোশ্চেন গুলো আছে কি, জুল আর আর্কের মধ্যে সম্পর্ক কি। জুলটা কি, না কার্যের এসআই একক, আর আর্কটা কি, না কার্যের সিজিএস একক। এই জুল আর আর্কের মধ্যে সম্পর্কটা কি, না 1 জুল সমান 10⁷ আর্ক, ঠিক আছে। আচ্ছা, বল আর সরণের মধ্যবর্তী কোণ কত হলে এটা হচ্ছে শূন্য কার্য হবে বা কৃতকার্যটা শূন্য হবে। তাহলে কি হবে, না যখন হচ্ছে বলেছিলাম একটা ব্যক্তি সুটকেস নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, তার সরণটা হচ্ছে অনুভূমিক দিকে, আর কাজ হচ্ছে বলটা কোন দিকে, লম্ব বরাবর। তাহলে বল আর হচ্ছে সরণের অভিমুখ যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে আমি কি বলবো, না কোনো কার্য হচ্ছে না, অর্থাৎ শূন্য কার্য, ঠিক আছে। আর কি বলেছিলাম, এই যে এখানে দেওয়া আছে দেখুন, একটা বস্তুকে অপরের দিকে ছুঁড়লে তার স্থিতিশক্তি সর্বাধিক কখন হবে। তাহলে তাহলে একটা বস্তু যখন আমি অপরের দিকে ছুঁড়বো, তাহলে ওই বস্তুটা সর্বোচ্চ যে অবস্থানে যাবে, গিয়ে স্থির হবে, সেখানেই তার স্থিতিশক্তি সর্বাধিক হবে। বোঝা গেছে? বাকিদের বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।